চলুন বহুদিন পর আপনাদের একটা গল্প শোনাই। গল্পের নাম প্রফেসর অন্তর্ধান রহস্য, রচনা ধীমান মুখার্জি। জানি আপনারা অনেকেই বহুবার প্রশ্ন করেছেন যে গল্প গ্লোবাল কি বন্ধ হয়ে গেল, গল্প গ্লোবালে কেন গল্প আসছে না। আচ্ছা, ধরে নিন না যে প্রফেসরের মতোই এই 5 মাস গল্প গ্লোবালও কোথাও নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, কিন্তু গল্প গ্লোবাল আবার গল্প শোনাচ্ছে। কিন্তু শেষ বেশ প্রফেসর কি ফিরে আসতে পারলেন? চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, প্রফেসর অন্তর্ধান রহস্য। মনীন্দ্রপুর, 1978 সালের এক শীতের সকাল। শীত তখন নিজের অস্তিত্ব পুরোপুরি জানান দিচ্ছে। সকালবেলা সূর্যের আলো ফোটে ঠিকই, কিন্তু কুয়াশার মোটা চাদরে ঢাকা পড়ে থাকে মনীন্দ্রপুর শহরটা। ছিমছাম শহর, ঘন সবুজ গাছপালায় ঘেরা, আর একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়, সারস্বত বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়েরই একজন খ্যাতনামা অধ্যাপক হলেন ডক্টর অনিরুদ্ধ বক্সী। 58 বছর বয়সী এই মানুষটি ছিলেন দর্শনের অধ্যাপক। পড়াতেন মূলত অস্তিত্ববাদ ও ভারতীয় দার্শনিক ধারা। শিক্ষার্থীরা যেমন তাকে শ্রদ্ধা করত, তেমনি একরাশ ভীতিও পোষণ করত তার প্রতি। তার গম্ভীর মুখ, মেপে মেপে কথা বলা স্বভাব, আর প্রায়শই গভীর চিন্তায় নিমগ্ন হয়ে পড়া অভ্যাসের কারণে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক পুরনো বাংলোতে তিনি থাকতেন। সংসার বলতে তেমন কেউ নেই। স্ত্রী ও মেয়ে একটি অ্যাক্সিডেন্টে বহু বছর আগেই মারা গেছে। আত্মীয় স্বজনদের সঙ্গেও তেমন কোনো যোগাযোগ নেই। সে দিনটা ছিল বৃহস্পতিবার, সন্ধে 7টার দিকে। শেষ দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। গায়ে ভারী কোট ও হাতে চামড়ার পুরনো ব্রিফকেস। এটাই তার চিরাচরিত চেহারা। লাইব্রেরির কর্মচারী বলেছিল, ডক্টর বক্সী আজ একটু অস্বাভাবিক লাগছিলেন, কেমন যেন আতঙ্কিত আর বিভ্রান্ত মনে হচ্ছিল। তখনও কেউ ভাবেনি এটাই হতে যাচ্ছে তার শেষ দেখা। রাত গড়িয়ে গেল। হস্টেলের এক ছাত্র, যিনি তার গবেষণারত ছাত্র ছিল, সঞ্জীব মুখার্জি, সে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে ওঠে। রাত্রির 9টার দিকে সে ডক্টর বক্সীর বাংলোয় গিয়ে দেখে দরজা খোলা, ঘর পুরোপুরি নিস্তব্ধ, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। ডাইনিং টেবিলের ওপর আধ খাওয়া চায়ের কাপ রাখা, বারান্দার এক কোণে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাগজ। কোনো জোর জবরদস্তি বা সংগ্রামের কোনো চিহ্ন নেই, কিন্তু চারপাশে এক ধরনের অস্বাভাবিক নীরবতা। পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় রিপোর্ট করে ডক্টর অনিরুদ্ধ বক্সী নিখোঁজ। পুলিশ আসে, ঘর তল্লাশি করে। জোরপূর্বক ঘরে প্রবেশের চিহ্ন নেই। ঘরে থাকা তার ব্যক্তিগত ডায়েরি, কিছু চিঠিপত্র আর লাইব্রেরির বইগুলো তারা দেখতে থাকেন। কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল তার ডেস্কের ওপর রাখা একটি ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, সব জিনিসের ব্যাখ্যা দেওয়া যায় না, কিছু কিছু পথ অন্ধকারেই হাঁটতে হয়। এবং এই চিরকুটের নিচে ছিল তার নামের আদ্যাক্ষর AB। প্রথমে অনেকেই ভেবেছিল এটা হয়তো তার কোনো দার্শনিক নোট বা কোনো গবেষণার খসড়া, কিন্তু যত দিন গড়াতে থাকে ততই প্রশ্ন উঠতে থাকে, এই মানুষটি কি সত্যিই নিজ ইচ্ছায় অদৃশ্য হয়েছেন, নাকি কেউ তাকে অদৃশ্য করে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহকর্মীতে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেমন যেন একটা ছায়াময় অবস্থা তৈরি হয়। আরও কিছুদিন পর একটি গুজব ছড়িয়ে পড়ে, কেউ নাকি তাকে শেষ রাতে ক্যাম্পাসের পিছনের পুরনো মন্দিরের ধারে যেতে দেখেছিল, কিন্তু কে এবং কেন? ডক্টর অনিরুদ্ধ বক্সীর অদৃশ্য হয়ে যাওয়ার পর কেটে গেছে 4 দিন। মনীন্দ্রপুর থানার পুলিশ এই সময়ের মধ্যেই নানান দিক থেকে তদন্ত শুরু করেছে, কিন্তু কোনো সুনির্দিষ্ট অগ্রগতি হয়নি। তবুও কিছু কৌতূহল ও অস্বাভাবিকতা তাদের চোখে পড়ে, বিশেষ করে সেই চিরকুটটি। সব জিনিসের ব্যাখ্যা দেওয়া যায় না, কিছু কিছু পথ অন্ধকারেই হাঁটতে হয়। এই লেখাটির মধ্যেই যেন একটি সংকেত লুকিয়ে আছে। প্রথমে পুলিশ এটাকে নিছক দার্শনিক উচ্চারণ মনে করলেও ডক্টর বক্সীর ছাত্র সঞ্জীব একে মোটেও হালকাভাবে নেয়নি। সে জানত
তার গুরু এমন হালকা মন্তব্য করার মানুষ ছিলেন না। প্রতিটি শব্দে, প্রতিটি বাক্যে তিনি তীক্ষ্ণ বার্তা রাখতেন। সঞ্জীব নিজের মতো করে খোঁজখবর শুরু করল। প্রথমেই সে গেল অধ্যাপকের ব্যক্তিগত লাইব্রেরির ঘরে, যেটি মূল বাংলোর ভেতরের একটি ছোট্ট রুম। সেখানেই সে খুঁজে পেল কিছু অদ্ভুত জিনিস। একটা পুরনো ডায়েরি, যেটার কয়েকটি পাতায় রহস্যময় চিহ্ন আঁকা, বৃত্ত, ত্রিভুজ আর অদ্ভুত কিছু অক্ষর। একখানা কাগজে ইংরাজিতে লেখা, "দ্য ওয়াচ ফ্রম দ্য শ্যাডোজ, দ্য ট্রুথ ইজ বারিড বিনিথ দ্য শ্রাইন।" আর একটি নীল রঙের খামে ভরা কয়েকটি ছবি, পুরনো বিবর্ণ ছবি, যেগুলোর কয়েকটিতে দেখা যাচ্ছে সারস্বত বিদ্যাপীঠের পিছনের এক পরিত্যক্ত অঞ্চল, যার মধ্যে রয়েছে এক ভগ্নপ্রায় শিব মন্দির। সঞ্জীব অবাক, হতচকিত। "দ্য ট্রুথ ইজ বারিড বিনিথ দ্য শ্রাইন", এটা কি সেই পুরনো শিব মন্দিরের কথাই বলছে? সে জানত ক্যাম্পাসের উত্তর দিকে একটি পুরনো শিব মন্দির আছে, যেটি বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। লোকমুখে শোনা যায় মন্দিরটিতে কোনো কালো ছায়া নাকি ঘুরে বেড়ায়, আর রাতে কুকুর পর্যন্ত যেতে চায় না সেখানে। কিন্তু সঞ্জীব ভয় পায় না। সে সিদ্ধান্ত নেয় অধ্যাপকের হারিয়ে যাওয়ার সূত্র হয়তো ওই মন্দিরেই লুকিয়ে আছে। সেই রাতেই চাঁদের ম্লান আলো আর কুয়াশার চাদর ভেদ করে সঞ্জীব আর তার ঘনিষ্ঠ বন্ধু বিপ্লব মিলে মন্দিরের দিকে পা বাড়ায়। দুজনের হাতে ব্যাটারির টর্চ আর বুক ভরা সাহস। মন্দিরে পৌঁছে তারা দেখে জায়গাটা পরিত্যক্ত তো বটেই, বরং চারপাশে যেন একটা অদৃশ্য চাপে মোড়ানো। বুনো ঘাসে ঢেকে আছে চত্বর। এরপর তারা মন্দিরের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে ঠেলে। দরজাটা খোলে, ভিতরে প্রবেশ করে। ঘরের মধ্যে কেমন একটা উৎকট গন্ধ। তারা টর্চ দিয়ে চারিদিকটা ভালো করে দেখে। একটা বড় পাথর, বড় গাছের শিকড়গুলো দেওয়ালের গায়ে কত রকম আঁকিবুকি কেটে যেন নকশা তৈরি করেছে। বিপ্লব আর সঞ্জীব টর্চ দিয়ে এদিক ওদিক দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বিপ্লব লক্ষ্য করে দেওয়ালে কাটা ছেঁড়ার দাগ, যেটা হয়তো ইচ্ছাকৃতভাবে লুকোনো ছিল। সঞ্জীব টর্চের আলো ফেলে দেখে সেখানে ছোট করে খোদাই করা AB। তাদের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এটা নিছক কাকতালীয় হতে পারে না। সঞ্জীব দেওয়ালটায় হাত দিয়ে দেখতে দেখতে একটু চাপ দিতেই ধীরে ধীরে খুলে যায় একটা গোপন দরজা। নিচে নামার জন্য পাথরের সিঁড়ি। সিঁড়ি ধরে নিচে নামতেই তারা দেখতে পায় একটি গোপন ঘর। চারপাশে ধুলো ময়লা ঝুলে ঢাকা, কিন্তু ঘরের মাঝখানে রাখা একটি কাঠের বাক্স। সব কিছু মিলিয়ে কেমন যেন একটা অন্যরকম পরিবেশ। বাক্সের ভেতর থেকে তারা পায় ডক্টর বক্সির হাতের লেখা একটি পাণ্ডুলিপি, যেখানে লেখা, "যদি আমি না ফিরি, এই লেখাগুলোই সত্য প্রকাশ করবে। সতর্ক থেকো, ওরা সব সময় নজর রাখে।" কিছু গবেষণাপত্র, অদ্ভুত বিষয়বস্তু নিয়ে, লোকচক্ষুর অন্তরালে থাকা শক্তির সম্ভাবনা, আর একটি গোলাকার ধাতব যন্ত্র, যেটা সাধারণত কোনো যন্ত্র বলে মনে হয় না। সঞ্জীব আর বিপ্লব এবার নিশ্চিত অধ্যাপক নিছক নিখোঁজ হননি। তিনি হয় লুকিয়ে গেছেন, না হয় কারুর চাপে পড়ে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। সঞ্জীবের মনে জেগে ওঠে বেশ কয়েকটি প্রশ্ন। ওরা কে বা কারা, যাদের কথা অধ্যাপক লিখেছেন? কেন তিনি এমন গবেষণা করছিলেন যা হয়তো কারো বিরক্তির কারণ হয়েছিল? অধ্যাপক কি এখনও জীবিত, না মন্দিরের এই গোপন পথই তার শেষ যাত্রাপথ? মনীন্দ্রপুরের আকাশে তখনও কুয়াশার ধোঁয়া। থানার তদন্তে বিশেষ অগ্রগতি নেই, কিন্তু সঞ্জীব এবং বিপ্লব, যারা অধ্যাপক অনিরুদ্ধ বক্সির গোপন কক্ষ থেকে রহস্যময় দলিল, পাণ্ডুলিপি ও অদ্ভুত ধাতব যন্ত্র উদ্ধার করেছে, তারা নিজেদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে একটি ভয়ঙ্কর অথচ অজানা দিকের মুখোমুখি হবার জন্য। সঞ্জীব নিজের উদ্যোগে খোঁজ নিতে শুরু করে ডক্টর বক্সির জীবনের আগের দিনগুলি সম্পর্কে।
সে খোঁজ নেয় বিশ্ববিদ্যালয়ের পুরনো অধ্যাপকদের কাছে, বিশেষ করে ইংরাজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুধাংশু মজুমদার, যিনি ডক্টর বক্সির সহপাঠী ছিলেন কলকাতার এক দর্শন কলেজে। সুধাংশুবাবু তার চায়ের কাপটা হাতে নিয়ে বললেন, অনিরুদ্ধ ছিল বোধহয় আমাদের মধ্যে সবচেয়ে উদ্ভট। বইয়েই ডুবে থাকতো, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা বলতো যেগুলো শুনে গায়ে কাঁটা দিত। কখনো কখনো বলতো, মানব মনের সীমা যেখানে শেষ, ওখানেই শুরু হয় আসল অনুসন্ধান। তিনি আরও বললেন, শেষ বর্ষে হঠাৎ একদিন কলেজ থেকে 1 মাসের ছুটিতে চলে গিয়েছিল। ফিরে এলো বদলে যাওয়া এক মানুষ হয়ে। চুপচাপ দূরে দূরেই থাকতো। পরে জেনেছিলাম সে নাকি একটা প্রাচীন তন্ত্রপাঠ গবেষণার কাজে যোগ দিয়েছিল, কোথায় যেন ওই পশ্চিমবাংলার এক দুর্গম অঞ্চলে। সঞ্জীব সেই পাণ্ডুলিপিগুলো আবার পড়তে বসে। ধীরে ধীরে কিছু স্পষ্ট হতে থাকে। ডক্টর বক্সি তার গবেষণায় মূলত প্রাচীন তন্ত্রপাঠ গবেষণা নিয়ে কাজ করছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষ এমন কিছু অবস্থায় পৌঁছতে পারে যেখানে বাস্তবতা আর কাল্পনিকের পার্থক্য ঘুঁচে যায়। এক জায়গায় লেখা, চেতনাকে প্রলম্বিত করা যায় এবং তন্ত্রপাঠের গভীর স্তরে প্রবেশ করলে এমন কিছু অস্তিত্বের মুখোমুখি হতে হয় যা এই জগতের নয়। আমি সেখানে গিয়েছি এবং তারা আমাকে চিনে ফেলেছে। তারা কে? আরেকটি নোটে ছিল, আমার পিছনে কেউ বা কিছু আছে। তারা চায় আমি থেমে যাই, কিন্তু আমি থামব না। এই সময় সঞ্জীব লক্ষ্য করে যেন কেউ তাকে অনুসরণ করছে। লাইব্রেরি থেকে ফেরার পথে একাধিকবার সে দেখে কুয়াশার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে। একদিন রাত্রে সঞ্জীব তার ঘরে ফিরতেই দেখতে পায় তার টেবিলের ওপর রাখা অধ্যাপকের পাণ্ডুলিপির পৃষ্ঠা উল্টে রাখা, যেন কেউ পড়েছে। কিন্তু দরজা তালা বন্ধ ছিল, জানলাও ভেতর থেকে বন্ধ ছিল। বিপ্লব তাকে বলে, তুই ওই গবেষণাগুলো নিয়ে পড়া বন্ধ করতো, আমরা যা ঘাঁটছি সেটা আমাদের সামর্থ্যের বাইরে। কিন্তু সঞ্জীব থামে না। তার বিশ্বাস অধ্যাপক তাকে নিজেই বেছে নিয়েছেন সত্য উদ্ঘাটনের জন্য। অধ্যাপক শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি এমন কিছু অনুসন্ধানে নিমগ্ন ছিলেন যা অদৃশ্য শক্তির মনোযোগ আকর্ষণ করেছে। তার অতীত লুকিয়ে রেখেছিল এমন কিছু যোগসূত্র যার রেশ টেনে নিয়ে যাচ্ছে তার অন্তর্ধান পর্যন্ত। আর এখন সেই একই ছায়া যেন সঞ্জীবের ঘাড়েও নিঃশ্বাস ফেলছে। পরদিন সকাল, মনীন্দ্রপুরের সারস্বত বিদ্যাপীঠের সময় যেন থমকে গেছে অধ্যাপক অনিরুদ্ধ বক্সির অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকে। প্রতিটি ক্লাসরুম, লাইব্রেরি, করিডোরে যেন এক ভয়ের সুর বাজছে। শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা না করলেও চুপি চুপি অনেক কিছু বলাবলি হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বোর্ড, যাদের উপর তদন্ত সহায়তায় দায়িত্ব, তারাও যেন কি একটা চেপে রাখার চেষ্টা করছে। সঞ্জীব এবার অধ্যাপক বক্সির সহকর্মীদের সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। তার চোখ পড়ে দর্শন বিভাগের আর এক অধ্যাপক ডক্টর বিভাস দের দিকে। শুষ্ক স্বভাব, তীক্ষ্ণ। জানা যায় তিনি ও ডক্টর বক্সির মধ্যে তীব্র মতপার্থক্য ছিল। বিভাস মনে করতেন অনিরুদ্ধের গবেষণা অবাস্তব এবং অপবিজ্ঞান। সঞ্জীব যখন লাইব্রেরির পুরনো রিপোর্ট ঘাঁটতে থাকে, সে আবিষ্কার করে ডক্টর বিভাস ও আর একজন বিভাগীয় বোর্ড মেম্বার একবার অধ্যাপক বক্সির গবেষণা বিভ্রান্তিকর ও বিপজ্জনক বলে প্রতিবেদন দিয়েছিলেন, কিন্তু তা গোপন রাখা হয়েছিল। একদিন রাত্রে বিশ্ববিদ্যালয়ের প্রহরী গোপাল মাঝি চুপি চুপি সঞ্জীবকে বলে, বাবু, ওই মন্দিরটা কিন্তু খুব ভয়ানক। একদিন অধ্যাপক সাহেব রাত 3টে গিয়েছিল ওখানে। আমি নিজে দেখেছি। তারপর সকালেও দেখে এসেছি তার পায়ের ছাপ ভেতরের দিকেই গেছে, কিন্তু বেরোবার কোনো ছাপ নেই।
সঞ্জীব এবার ডক্টর বিভাসের সঙ্গে সরাসরি দেখা করে, সরাসরি জিজ্ঞাসা করে, আপনি কি জানেন অধ্যাপক বক্সী কোথায়? আপনি তো বরাবর ওর বিরুদ্ধে ছিলেন। বিভাস ঠান্ডা গলায় জবাব দেন, আমি জানি না উনি কোথায়, তবে একটা কথা বলি, কখনো কখনো মানুষ নিজের অতিরিক্ত জ্ঞান খুঁজতে গিয়ে এমন কিছু জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আর ফেরার রাস্তা থাকে না। আমি ওকে থামাতে চেয়েছিলাম, কারণ আমি ভয় পেয়েছিলাম। এখন তো বুঝতেই পারছো ভয়টা অমূলক ছিল না। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ে গভর্নিং বোর্ড হঠাৎ ঘোষণা করে ডক্টর বক্সীর গবেষণার সমস্ত কাগজ ও দলিল তারা বাজেয়াপ্ত করবে। সঞ্জীব ও বিপ্লব বোঝে কিছু একটা ধামাচাপা দেওয়া হচ্ছে। সঞ্জীব মনে মনে ভাবে অধ্যাপক বক্সীর অন্তর্ধান শুধু ব্যক্তিগত নয়, এর সাথে গভীর ষড়যন্ত্র, ঈর্ষা, গোপন গবেষণা এবং ক্ষমতার লড়াই জড়িত। তার সহকর্মীদের কেউ হয়তো তাকে থামাতে চেয়েছিল, কেউ হয়তো চুপচাপ সহায়তা করেছে, আর কেউ কেউ তার অন্তর্ধান নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছিল। সঞ্জীব কোনো কুল কিনারা পায় না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মনীন্দ্রপুর যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে ঝিঁঝি পোকার গুঞ্জন আর বাতাসে ছড়িয়ে থাকা এক রহস্যময় অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার ভেতর দিয়েই সঞ্জীব আরও এক ধাপ এগিয়ে যায়। অধ্যাপক অনিরুদ্ধ বক্সীর পাণ্ডুলিপির গভীরে লুকোনো তথ্য, ছবি আর সংকেত তাকে টেনে নিয়ে যায় এমন এক জগতের দ্বারে যেখানে বিজ্ঞান, বাস্তবতা ও যুক্তিবোধ পরিণত হয় এক রহস্যের সীমানায়। পাণ্ডুলিপির পাতায় লেখা ছিল, সে কেবল এক ভাব নয়, এক অস্তিত্ব, সচেতন এবং আমাদের দিকে চেয়ে আছে। সঞ্জীব এসব পড়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। এর মানে কি? কে বা কি এটা? পাণ্ডুলিপির সঙ্গে থাকা সেই গোলাকার ধাতব যন্ত্রটি খুব সম্ভবত ছিল এক ধরনের চেতনার জগতের ফোকাসিং ডিভাইস। অদ্ভুত শব্দ শুনতে লাগলেও অধ্যাপক তার বিবরণে জানিয়েছিলেন, এই যন্ত্র নির্দিষ্ট তরঙ্গমাত্রায় মনঃসংযোগ করালে তা মানসিক দরজা খুলে দেয়। সঞ্জীব বিপ্লবের আপত্তি সত্ত্বেও একদিন গোপনে অধ্যাপকের ঘরে বসে সে যন্ত্রটি সক্রিয় করে। হঠাৎ চারপাশে এক ধরনের ভূমিকম্পনের মতো অনুভূতি শুরু হয়। বাতাস ঘন হয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে এক চিত্র, মন্দিরের সেই গোপন ঘর, আর ঘরের ভিতরে বসে থাকা এক ছায়ামূর্তি জানলার ফাঁক দিয়ে যেন ঠিক তার দিকেই তাকিয়ে আছে। সঞ্জীব ধপ করে পড়ে যায় মেঝেতে। কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ে সে। চোখ খুলতেই তার মনে হয় সে ডক্টর বক্সীর সঙ্গে যোগাযোগ করেছে। মনের ভেতর ভেসে আসে একটা কণ্ঠ, সঞ্জীব, আমি হারিয়ে যাইনি, আমি পৌঁছে গেছি। ওরা সত্যি, কিন্তু সাবধান, সবাই জানার যোগ্য নয়। পরদিন সকালে সঞ্জীব ব্যাপারটা বিপ্লবকে জানায়। তারা সিদ্ধান্ত নেয় সব কিছু যুক্তিবোধ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কিছু অভিজ্ঞতা চেতনার এমন স্তরে ঘটে যা সাধারণ উপলব্ধির বাইরে। সঞ্জীব ভাবে হয়তো অধ্যাপক আসলেই নিখোঁজ হননি, বরং স্বেচ্ছায় এক ভিন্ন অস্তিত্বে প্রবেশ করেছিলেন, এক ধরনের বিকল্প বাস্তবতা, এবং তিনি সেই স্তরে পৌঁছে গিয়েছিলেন যেখান থেকে আর ফেরা সহজ নয়। সঞ্জীব আরও একবার পাণ্ডুলিপি ঘেঁটে দেখতে পায় অধ্যাপক এক জায়গায় লিখছেন, তাদের আমি চিনি না, তবে তারা বহু আগে থেকেই এখানে আছে। মৃত্যুর ওপারের সীমানায় পৌঁছনো মানে তাদের এলাকায় পা রাখা। ওরা আমাকে খুঁজে পেয়েছে, এবার ওরা তোমাকেও দেখছে। সঞ্জীব ভাবে অধ্যাপক অনিরুদ্ধ বক্সী শুধু যে দর্শনের অধ্যাপক ছিলেন তা নয়, তিনি ছিলেন চেতনার অদৃশ্য দুনিয়ার পথিক। তার নিখোঁজ হয়ে যাওয়া আসলে ছিল সীমানার ওপারে যাওয়ার এক দ্বার উন্মোচন। কিন্তু সেই দ্বার শুধু উপলব্ধি নয়, বিপদেরও। যিনি ওখানে যান তিনি হয়তো আর ফিরে আসেন না। ডক্টর অনিরুদ্ধ বক্সীর অন্তর্ধান এখন আর শুধুমাত্র এক নিখোঁজ ব্যক্তির ঘটনা নয়, এটা হয়ে দাঁড়িয়েছে এক মানসিক অস্তিত্বগত রহস্য। সঞ্জীব ও বিপ্লব যত গভীরে ঢোকে
ততই তারা অনুভব করে এই রহস্যের শিকড় অধ্যাপকের গবেষণার চেয়েও পুরনো। তার অতীত, তার পরিবার, এমনকি তার শৈশব, সব কিছুতেই ছড়িয়ে আছে এমন কিছু অদ্ভুত তথ্য যেগুলো এতদিন ধরে কেউ জানত না। একদিন অধ্যাপকের বইয়ের তাকে রাখা একটি পুরনো বইয়ের ভাঁজে সঞ্জীব খুঁজে পায় একটি চিঠি। চিঠিতে প্রাপক হিসেবে অধ্যাপক বক্সির নাম লেখা থাকলেও প্রেরকের নাম অচেনা, ভগীরথ। লেখাটি ছিল তারিখহীন এবং অসমাপ্ত। অনিরুদ্ধ, তুমি যা করছো তার শেষটা জানো না। তারা আবার ফিরে আসছে। আমি একবার দেখেছিলাম তাদের। 1957 সালে যখন তুমি কাশীপুরের সেই দুর্ঘটনায় পড়লে, আমি জানি তখন থেকেই তুমি বদলে গেছো। তুমি এখন শুধু একজন গবেষক নও, তুমি। এরপর আর কিছু লেখা নেই। এখানেই চিঠিটা শেষ। সঞ্জীব মনে মনে ভাবে, কাশীপুরের দুর্ঘটনা, এটা কি? এরপর সঞ্জীব আরও খোঁজ খবর নেয়। অনেক চেষ্টায় সে খুঁজে বার করে কাশীপুরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তখন অনিরুদ্ধ বক্সির পারিবারিক বন্ধু ছিলেন। তার নাম বাণীকান্ত চক্রবর্তী। বাণীকান্তবাবু বলেন, ওই বছর জুন মাসে ওদের বাড়িতে আগুন লাগে, ভয়াবহ আগুন। অনিরুদ্ধের মা বাবা সেই আগুনে দুজনেই পুড়ে মারা যান, কিন্তু ছোট্ট অনিরুদ্ধ বেঁচে যায়, অক্ষত এবং বিস্ময়করভাবে। বাণীকান্তবাবু আরও বলেন, আগুনের উৎস আজও জানা যায়নি। কেউ কেউ বলেছিল ওদের বাড়িতে নাকি কোনো পুরনো একটা মূর্তি ছিল, যেটা নাকি ওর ঠাকুরদা নেপাল থেকে এনে রেখেছিলেন। আগুনের পর সেই মূর্তিও নিখোঁজ হয়ে যায়। সঞ্জীব তখন উপলব্ধি করে ডক্টর বক্সির অদ্ভুত চিন্তা শৈশব থেকেই তার জীবনে ছায়ার মতো ঘুরছিল। হয়তো সে তখনই এক অদৃশ্য জগতের ছোঁয়া পেয়েছিল, যেটা তার মনের গহীনে কোনো দরজা খুলে দিয়েছিল। অধ্যাপক অনিরুদ্ধ বক্সি কোনোদিনই তার পরিবার নিয়ে বেশি কিছু বলেননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেকর্ড বিভাগে খোঁজ নিতে গিয়ে সঞ্জীব জানতে পারে তিনি একসময় বিবাহিত ছিলেন। তার স্ত্রী কণিকা বক্সি ছিলেন একজন নাট্যশিল্পী। তাদের একটি কন্যা সন্তানও ছিল, নাম ঈশিতা। 1964 সালে কোনো এক পাহাড়ি সফরের সময় কণিকা ও ঈশিতা দুজনেই নিখোঁজ হয়ে যান। সে সময় পত্রিকায় এই ঘটনা খুব ছোট করে ছাপা হয়েছিল। পুলিশের রিপোর্টে লেখা ছিল, ভূমিকম্প বা ভূমিধসের কারণে নিখোঁজ, দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু সঞ্জীব খুঁজে পায় কণিকার একটি ডায়েরির কপি, যেখানে লেখা, অনিরুদ্ধ বদলে গেছে। রাত জেগে বসে থাকে, চোখে ঘুম নেই, কাঁপা কাঁপা গলায় বলে, ওরা ওরা আসছে কণিকা, এবার ওরা ঈশিতাকেও চায়। আমি বুঝতে পারি না ও কোন ওড়ার কথা বলছে। ডায়েরিটা পড়ে সঞ্জীব ভাবতে থাকে, তাহলে কি অধ্যাপক তার স্ত্রী ও মেয়েকেও হারিয়েছিলেন সেই অন্য কোনো চেতনার জগতের খপ্পরে? তাহলে কি তার এই অন্তর্ধান নিছক গবেষণাজনিত নয়, বরং এক ব্যক্তিগত যাত্রা তাদের ফিরে পাওয়ার জন্য? এবার সঞ্জীবের মনে ধীরে ধীরে ভয় জমতে থাকে। অধ্যাপক হয়তো স্বেচ্ছায় নিজেকে বিলীন করেছেন সেই অস্তিত্বের অপর পারে, কিন্তু সে কি ফিরে আসতে পারবে? অধ্যাপক বক্সির অতীত ছিল রহস্যে মোড়া। দুবার তিনি প্রিয়জন হারিয়েছেন অদৃশ্য ও ব্যাখ্যাতীত ঘটনায়। শৈশব থেকে তার জীবনে এক ছায়া ঘোরাফেরা করত, যা সময়ের সঙ্গে শুধু গাঢ় হয়েছে। তার গবেষণা, নিখোঁজ হওয়া এবং অনুসন্ধান সব মিলিয়ে যুক্তির বাইরে। একদিন সঞ্জীব ও বিপ্লব তাদের ঘরে বসে এসবই ভাবতে ভাবতে হঠাৎ তাদের মনে হয় অধ্যাপক অনিরুদ্ধ বক্সিকে শেষবার দেখা গিয়েছিল এক বৃহস্পতিবারের সন্ধে। ক্যাম্পাসে তখন সাপ্তাহিক বিদ্যার্থী সম্মেলন চলছিল, চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু ওই সন্ধ্যায় একজন মানুষ কোথায় অদৃশ্য হয়ে গেল। তাদের মনে হয় সেই রাতের একমাত্র প্রত্যক্ষদর্শী হতে পারে বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রহরী গোপাল মাঝি। পরদিন সঞ্জীব ও বিপ্লব গোপাল মাঝির ঘরে আসে। সঞ্জীব ও বিপ্লব বহু চেষ্টা করে সেই রাতের ঘটনাটা বলার জন্য
অবশেষে রাজি করায় গোপাল মাঝিকে। প্রথমে সে অস্বীকার করে। আগে এই নিয়ে আমি কিছু জানি না বাবু। বারবার অনুরোধ করলে সে খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোমরা কি সত্যি জানতে চাও? তাহলে শোনো, কিন্তু সাবধান। তার কাঁপা কাঁপা কণ্ঠে শুরু হয় সেই রাতের ঘটনা। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। আমি গেটের কাছেই বসেছিলাম। হঠাৎ দেখি অধ্যাপক বক্সি আসছেন। ওনার হাতে একটা কিসের বাক্স মতন ছিল, আর চোখ ছিল, বাবা জানি না কি বলবো, যেন কোথাও এটা অন্য কোথাও দেখছিলেন, কিন্তু এই জগতের নয়, সেটা যেন অন্য জগতের। উনি সরাসরি ওই ওই পুরনো মন্দিরের দিকে এগিয়ে গেলেন। ওখানে সাধারণত কেউ যায় না রাতে। আমি দূর থেকে দেখে অবাকই হলাম। বক্সিবাবু ওদিকে কোথায় যাচ্ছেন? তারপর একটা আশ্চর্য ব্যাপার ঘটল। ওনার পেছন পেছন হঠাৎ করে দুটো ছায়া চলতে শুরু করলো। আমি স্পষ্ট দেখেছি। একটা ছায়া ছিল লম্বা মতো, আর একটা বেটে মতো, কিন্তু তাদের গায়ের ছায়াও যেন ঢেউ মতো ছিল, যেন বাতাসে গলে গলে যাচ্ছে। এরপর বক্সিবাবু দরজা ঠেলে মন্দিরে ঢুকলেন, কিন্তু তারপর আশ্চর্য, দরজা বন্ধই হলো না, খোলাই রইল। আর তখনই আমি বিকট সব আওয়াজ শুনলাম। যেন অনেক গলা একসঙ্গে কি সব বলছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এরপর আর কোনো শব্দ নেই। হঠাৎ দেখি দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকে। এরপর আমি আর কিছু জানি না বাবু। সঞ্জীব ও বিপ্লব প্রশ্ন করে, এই কথাগুলো তুমি ক্যাম্পাসের কর্তৃপক্ষ বা আমাদের সঙ্গে বলনি কেন? গোপাল মাঝি বলে, না বাবু, ওই এই সব কথা দয়া করে কাউকে বলবেননি। আমার কথা কেউ বিশ্বাস করবেন না। ওজন আমারই বিপদ হয়ে যাবে। পুলিশ আমাকে নিয়ে হয়তো টানাটানি করবেন। আমি সেই জন্য ভয় কাউকে বলিনি বাবু। আপনারাও দয়া করে আমার কথা যেন বলবেননি। সঞ্জীব ও বিপ্লব বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা কাউকে বলবো না। এরপর সঞ্জীব ও বিপ্লব সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই একবার মন্দিরের ঘরটি পরীক্ষা করবে। এরপর গভীর রাতে নিঃশব্দে ঢুকে তারা মন্দিরের পিছনের দিকে একটা পাঁচিলের কাছে যায়। সেটা স্পর্শ করতেই একটা ফাঁপা আওয়াজ পায়। অনেক খোঁজাখুঁজি করে তারা আবিষ্কার করে একটি গোপন দরজা, যা চিরকাল ঢেকে রাখা ছিল পাথর দিয়ে। ভেতরে ছোট্ট অন্ধকার এক ঘর, দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা, আর মাঝখানে রাখা একটি ভাঙা কাঁচের গ্লোব, যা হয়তো অধ্যাপকের চেতনা সংক্রান্ত যন্ত্রেরই অংশ ছিল। ঘরের এক কোণে মেঝেতে লেখা একটি লাইন, আমি ফিরে আসব, কিন্তু আমি আগের আমি নই, অনিরুদ্ধ বক্সি। এই বাক্য যেন সঞ্জীবের মনের ভিতরে কাঁপন ধরিয়ে দেয়। এটা শুধু নতুন রহস্য উন্মোচন করে না, বরং তাদের সামনে এনে দেয় এক দোটানায় দাঁড়ানো প্রশ্ন। অধ্যাপক সত্যিই কি শারীরিকভাবে হারিয়ে গেছেন, নাকি তিনি এখন অন্য কোনো অস্তিত্বের স্তরে অবস্থান করছেন? আর যদি তাই হয়, তবে কি সঞ্জীব আর বিপ্লব ধীরে ধীরে সেই পথেই এগিয়ে যাচ্ছে? অধ্যাপকের অন্তর্ধান ছিল এক গভীর পরিকল্পিত যাত্রা, এবং ছায়ামূর্তিদের প্রত্যক্ষ দেখা ছিল গুরুত্বপূর্ণ। গোপাল মাঝির বয়ান স্পষ্ট করে দেয় কোনো অপার্থিব শক্তি সেই রাতে উপস্থিত ছিল।
পরদিন সকাল। অধ্যাপক বক্সির পাণ্ডুলিপির একেবারে শেষ পাতায় সঞ্জীব খুঁজে পায় একটি লেখা চিহ্ন, যা এক বিশেষ কোডে লিপিবদ্ধ। সেই কোডকে বিশ্লেষণ করে সে এক নাম বের করে, অভিষেক ঘোষাল, নিঃশব্দের সাধক। বিপ্লব জানায় সে নাম সে আগে শুনেছে। এককালে মনীন্দ্রপুর শহরের উপকণ্ঠে একজন থাকতেন। তাকে লোকজন জ্যোতিশ্রী বলতো। জনশ্রুতি মতে তিনি নাকি মানুষের মনে প্রবেশ করতে পারতেন এবং ভবিষ্যতের এক ঝলক দেখতে পেতেন। সঞ্জীব ও বিপ্লব খোঁজ করতে করতে এক ঝড়ের সন্ধ্যায় গিয়ে পৌঁছায় শহরের পুরনো শ্মশানঘাটের পাশের জঙ্গল ঘেরা আশ্রমে, যেখানে সেই অভিষেক ঘোষাল একা থাকতেন। তাকে প্রথমে দেখতে পাওয়া যায় না, কিন্তু ঠিক রাত 8টায় একজন মানুষ দরজা খোলে, আর সেখান থেকে বের হন একজন দীর্ঘকায়, শান্ত ও ভয়ানকভাবে স্থির দৃষ্টির মানুষ। চোখ দুটি গভীর কালো, যেন মনের ভিতরে প্রবেশ করে সব জেনে নিচ্ছে। তিনি কেবল বলেন, তোমরা এসেছো শেষ দেখে যেতে। অভিষেক ঘোষাল বা জ্যোতিশ্রী তাদের বসতে দেন এক ধূপ জ্বালা ঘরে। এরপর ধীরে ধীরে তিনি এর ইতিহাস জানান। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শব্দের ওপারে শোনে, চোখের ওপারে দেখে, তারা চিরকাল থেকেছে ছায়ায়। যারা বিশ্বাস করে মানুষের চেতনা হচ্ছে এক অনন্ত দরজা, আর যারা সেই দরজা খুলতে চায় তারা সেই জগতে প্রবেশ করে। বক্সি ছিল সেই ডাকের উত্তরদাতা। ওকে তারাই নির্বাচন করেছিল, আর আমি ছিলাম তার অভিভাবক। আমি ওকে শিক্ষা দিইনি, শুধু পথ দেখিয়েছিলাম। কিন্তু সে যা করেছে তা নিয়মের বাইরে। সে চাইছিল সেই শক্তিকে নিজের মতো ব্যবহার করতে, তাদেরকে ডেকে আনতে। তার শাস্তি তো সেরাতে হয়েই গেছে। এখন তোমরা এসেছো, প্রশ্ন করছো। সাবধান, উত্তর সবসময় মুক্তি নয়। সঞ্জীব আর বিপ্লব মাথা নিচু করে বসে থাকে। তারা তখন ভাবে অধ্যাপক অনিরুদ্ধ বক্সি সেই জগতের নিয়ম ভেঙেছিলেন, তাই হয়তো তিনি নিখোঁজ। সঞ্জীব আর বিপ্লব এখন সম্পূর্ণভাবে অধ্যাপক বক্সির অন্তর্ধানের গহীনে ঢুকে পড়েছে। তারা যা কিছু জেনেছে তাতে এক অজানা ভয়াল শক্তির উপস্থিতি অনুভব হচ্ছে। কিছু প্রশ্ন এখনও অমীমাংসিত রয়ে গেছে। অধ্যাপক কোথায় চলে গেছেন? তার উদ্দেশ্য কী ছিল? পরের দিন সন্ধ্যা পেরিয়ে গেলে তারা ঠিক করে যে তারা আবার সেই পুরনো মন্দিরের দিকে যাবে, যেখানে অধ্যাপক শেষবারের মতো গিয়েছিলেন। এইবার তারা শুধু মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য নয়, তারা মন্দিরের গোপন গর্তের ঠিক ভেতরে প্রবেশ করার পরিকল্পনা করে। গোপাল মাঝি ও অভিষেক ঘোষালের কথায় তারা বুঝতে পেরেছে যে মন্দিরের ভেতরেই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যা একমাত্র অধ্যাপক বক্সি জানতেন। সেদিন সন্ধ্যা পেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সঞ্জীব ও বিপ্লব সজাগ হয়ে ওঠে। সময় যত গড়াতে থাকে ততই তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। তারা জানে এই অভিযান তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। সঞ্জীব ও বিপ্লব যখন মন্দিরের গোপন দরজা খুলতে সক্ষম হয়, তখন তারা আশ্চর্য হয়ে দেখে মন্দিরের ভিতরে একটি অদ্ভুত জায়গায় তারা পৌঁছেছে, যেখানে শুধু অন্ধকার আর ধোঁয়া। পুরো জায়গাটি ছিল পূর্ণ অন্ধকার। বিপ্লব টর্চ জেলে ঘরটা দেখতে থাকে। তবে এক কোণে একটি পুরনো জাদুঘরের মতো পুস্তক আর পাণ্ডুলিপি ছড়িয়ে ছিটিয়ে ছিল। ধোঁয়াটে বাতাসে এক অদ্ভুত শব্দ তাদের কানে আসছিল। ধীরে ধীরে সেই শব্দ যেন বাড়তে শুরু করেছে। অদ্ভুত সব শব্দ, যেন কোনো অপার্থিব শক্তি তাদের দিকে ধেয়ে আসছে। তারা সাবধানে এগিয়ে চলে। একেবারে শেষ প্রান্তে একটি বিশাল গোলাকার পাথরের স্তম্ভে কিছু অদ্ভুত খোদাই করা ছিল। প্রাচীন অক্ষর। সঞ্জীব খুব ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। সঞ্জীব
সেই পাথরের ওপর হাত রাখতেই পাথরের স্তম্ভটা হঠাৎ করে কাঁপতে থাকে এবং তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এক কুয়াশাচ্ছন্ন পথ, একটি প্রাচীন সুড়ঙ্গ। সুড়ঙ্গের বাইরে সঞ্জীব আর বিপ্লব দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করে, যেন তাদের চারপাশে সমস্ত কিছু মিলিয়ে যাচ্ছে এবং তারা একটি অন্য জগতে চলে গেছে। ঘরের দেওয়ালে লেখা সব অজানা ভাষা, দূর থেকে ভেসে আসছে অস্পষ্ট অথচ সম্মিলিত অপার্থিব কোলাহল। সঞ্জীব অনুভব করে এটা কোনো মানবিক নয়, বরং এক দানবীয় শক্তির উপস্থিতি। সুড়ঙ্গের আরও গভীরে এক অদ্ভুত শক্তি তাদেরকে টেনে নিয়ে চলেছে। তাদের নিজেদের প্রতি নিজেদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেখানে এক অন্ধকার কক্ষে গিয়ে তারা পৌঁছেছে। হঠাৎ তারা দেখতে পায় একটি চেয়ারে তাদের দিকে পিঠ করে বসে আছে এক প্রৌঢ় ভদ্রলোক এবং তিনি বলছেন, তোমরা যা খুঁজছ তা তোমাদের জন্য অপেক্ষা করছে, এসো, এগিয়ে এসো। ধীরে ধীরে সেই প্রৌঢ় পিছন দিকে ফিরল। এক মুহূর্তে সঞ্জীব ও বিপ্লব যেন চমকে উঠল। এ কি, ডক্টর অনিরুদ্ধ বক্সী, তিনি এখানে? সঞ্জীব ও বিপ্লবদের বিস্ফারিত চোখ, মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছে না। অনেক কষ্টে সঞ্জীব অস্ফুট স্বরে শুধু জিজ্ঞেস করল, স্যার আপনি মানে এখানে? এরই মধ্যে ধীরে ধীরে সেই প্রৌঢ় মানুষটি যেন বদলে যেতে শুরু করেছেন, সঙ্গে ঘরের পরিবেশও। দম বন্ধ হয়ে আসা পরিবেশ, অনেকের অপার্থিব কোলাহল। সেই অপার্থিব কোলাহল যেন আরও তীব্র হতে শুরু করেছে। তাদের চোখের সামনে ধীরে ধীরে ডক্টর বক্সীর দেহ যেন এক বিভৎস মূর্তিতে পরিণত হয়েছে, সঙ্গে এক অপার্থিব হাসি। তাদের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে প্রফেসরের দেহ যেন বাতাসে বিলীন হয়ে যাচ্ছে এবং সেই অপার্থিব কোলাহলের মধ্যে তারা প্রফেসরের কথা অস্ফুট গোঙানির মতো শুনতে পায়। এসো আমার সঙ্গে এসো। সঞ্জীব আর বিপ্লব যেন চেতনাহীন জড় পদার্থের মতো শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। পরদিন সকালে সমস্ত ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে যে ডক্টর অনিরুদ্ধ বক্সীর মতো সঞ্জীব ও বিপ্লবও নিখোঁজ। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ক্যাম্পাসের কিছু কর্মী ও গোপাল মাঝিকে সঙ্গে নিয়ে চারপাশটা খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা পৌঁছয় সেই পুরনো মন্দিরের কাছে। এরপর সেই মন্দিরের একটি ভিতরের ঘর থেকে অচৈতন্য অবস্থায় সঞ্জীব ও বিপ্লবকে তারা উদ্ধার করে। এর বেশ কিছুদিন পর একদিন সন্ধ্যায় সঞ্জীব একাকী ক্যাম্পাসের বাইরের চত্বরে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়ে ভাবছিল, অধ্যাপক বক্সী হয়তো চেয়েছিলেন তার পরিবারের কাছে পৌঁছতে, সেই জগতের নাগাল পেতে। তিনি যে পথটা বেছে নিয়েছিলেন তা ছিল একান্ত নিজস্ব। হঠাৎ পিছন থেকে সঞ্জীবের কাঁধে কেউ হাত রাখে। চমকে তাকিয়ে দেখে বিপ্লব তার পাশে এসে দাঁড়িয়েছে। হো, তুই? বিপ্লব বলে, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? না, তেমন কিছু নয়। ভাবছিলাম মনে হয় ডক্টর বক্সীর হয়তো যাত্রা শেষ হয়নি, কি জানি, হয়তো তার এক নতুন যাত্রা শুরু। বাদ দে, চল ঘরে যাওয়া যাক। এতক্ষণ আপনারা শুনলেন প্রফেসর অন্তর্ধান রহস্য। গল্পটা শোনালাম আমি অনুপ। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। নমস্কার।